হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। বেঙ্গলি ফিট মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে ভিডিওতে কথা বলবো সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠার জন্য মা নিজের যত্ন কিভাবে নেবে। আমরা সবাই জানি সি সেকশন ডেলিভারি কোনো ন্যাচারাল পদ্ধতি নয়। যখন খুব জরুরি পরিস্থিতি চলে আসে তখন ডাক্তারবাবুরা সি সেকশনে ডেলিভারি করে থাকে যাতে মা ও বেবির কোনো রকম ক্ষতি না হয়। তো বলতে গেলে এটা একটা মেজর অপারেশন। তো এই মেজর অপারেশন থেকে মাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলার জন্য ও মায়ের কাটা স্থানের হিলিং এর জন্য কিন্তু মায়ের সঠিক যত্নের প্রয়োজন। বেবি হয়ে যাওয়ার পর সবাই বেবিকে নিয়েই ব্যস্ত হয়ে পড়ে, এমনকি মা নিজেও। কিন্তু এটা ভুললে চলবে না যে একটা অপারেশন হয়েছে, তো অপারেশনের পরে অনেক কিছু নিয়ম থাকে, অনেক কিছু বাধা নিষেধ থাকে, সেগুলো মেনে চলতে হয়। সি সেকশন ডেলিভারি হয়ে যাওয়ার পর একজন মায়ের সারাদিনে যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন স্টিচের যত্ন, স্নান, খাওয়া দাওয়া, ফিডিং করানো, হাঁটা বসা ওঠা, এই ধরনের যে সমস্ত কাজকর্ম থাকে, যে সমস্ত কাজকর্ম কি কি সাবধানতা মেনে করা উচিত, কিভাবে করা উচিত, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তার সাথে এটাও বলবো 3 মাস পর্যন্ত কোন কাজগুলো করা যাবে না, 6 মাস পর্যন্ত কোন কোন কাজগুলো করা যাবে না, এক্সারসাইজ কবে থেকে শুরু করতে পারবে, আর ইন্টারকোর্স কবে থেকে শুরু করা যাবে। তো এই সমস্ত ইনফরমেশনের জন্য কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। তো চলো আজকের ভিডিও শুরু করি। সি সেকশনে ডেলিভারি হয়ে যাওয়ার পর প্রথম 5 থেকে 7 দিন হসপিটালেই থাকতে হয় মাকে। কারণ এই সময় ডাক্তারবাবুরা মা ও শিশুকে অবজারভেশনে রাখে যে মা আর শিশুর কোনো রকমের অসুবিধা হচ্ছে কিনা। তারপর যখন ডিসচার্জ করা হয় তখন মাকে ডাক্তারবাবু এবং নার্সরাই সবকিছু বুঝিয়ে বলে দেয় যে স্টিচের যত্ন কিভাবে নিতে হবে, কিভাবে বেবিকে ফিডিং করাতে হবে, কি কি কাজকর্ম করা যাবে না। তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা মেনে চলবে। তারপর 15 দিন থেকে 1 মাসের মধ্যে ডাক্তারবাবু আবার যেতে বলে চেক আপের জন্য। তো এই চেক আপের ডেটটা কিন্তু কেউ মিস করবে না। ওই সময় কিন্তু ডাক্তারবাবু স্টিচটা চেক করে দেখে যে স্টিচটা ঠিকঠাকভাবে শুকোচ্ছে কিনা বা কোনো রকম ইনফেকশন হয়েছে কিনা। এবার বলবো ব্লিডিং এর কথা। ডেলিভারির পর মায়েদের ব্লিডিং হয়, তো এই ব্লিডিং প্রথমের দিকে খুব বেশি পরিমাণে ব্লিডিং হবে, তারপরে আস্তে আস্তে করে ব্লিডিং এর পরিমাণটা কমতে থাকে। তো এটা মূলত 1 থেকে 1.5 মাস পর্যন্ত হবে, তারপরে কিন্তু একেবারে বন্ধ হয়ে গিয়ে হোয়াইট ডিসচার্জ শুরু হয়ে যাবে। তো অনেক সময় ব্লিডিং এর সময় এরকমও হতে পারে যে ক্লথ টাইপের কিছু বেরোতে পারে, তো সেটা দেখে কিন্তু ভয় পাবে না। এবার বলবো স্নানের কথা। 7 দিন পর থেকেই স্নান করার চেষ্টা করো, প্রতিদিন তোমাদের স্নান করা উচিত। এই সময় অনেকে স্টিচের জায়গায় জল লাগিয়ে যাওয়ার ভয়ে স্নান করে না। তো সেক্ষেত্রে বলবো যে ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে নাও যে স্টিচে জল লাগানো যাবে কিনা। ডাক্তারবাবু যদি বলে যে স্টিচে জল লাগানো যাবে, তারপর থেকে তোমরা কিন্তু জল লাগাতে পারবে। আর তবুও যদি তোমার মনের মধ্যে কোনো শঙ্কা থাকে, তাহলে বলবো যে ওই জায়গাতে কোনো টাওয়াল বা গামছা পেঁচিয়ে নিয়ে তুমি স্নান করতে পারো। অবশ্যই স্নান করো প্রত্যেক দিন। আর তবে কিন্তু পুকুর বা সুইমিং পুলে অন্তত 1 মাস পর্যন্ত স্নান করবে না, তাতে কিন্তু ইনফেকশনের সম্ভাবনা বেড়ে যায়। কারণ পুকুরের জল কিন্তু ভালো নয়, অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো সেজন্য কিন্তু অন্তত 1 মাস পুকুরের জলে স্নান না করাই ভালো। স্নানের সময় যাতে স্টিচের জায়গাতে কোনো রকম চাপ না পড়ে, সেটাও তোমাদের খেয়াল রাখতে হবে। তো চাইলে তোমরা কিন্তু চেয়ারে বসেও স্নান করতে পারো, কারোর হেল্প নিয়ে নিতে পারো। আর মেঝেতে বসে কিন্তু একদমই স্নান করবে না। এবার বলবো স্টিচের যত্নের কথা। স্টিচের যত্ন কিভাবে নেবে সেটা ডাক্তারবাবুই তোমাকে ভালো করে বুঝিয়ে বলে দেবে, যে কবে থেকে জল লাগানো যাবে, কতবার তোমাকে ওই জায়গাটা ক্লিন করে অ্যান্টিবায়োটিক লোশন বা পাউডার লাগাতে হবে। তো সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। আর ডাক্তারবাবু যে মলম দিয়েছে সেটা ছাড়া কিন্তু অন্য কোনো ধরনের ওষুধ বা মলম ওই জায়গাতে কিন্তু লাগাবে না। 15 দিন পরে বা 1 মাস পরে যখন ডাক্তারবাবুকে আবার দেখাতে যাবে, তখন একবার ডাক্তারবাবুকে তুমি জিজ্ঞেস করে নিতে পারো যে ওই স্টিচের যে দাগটা সেটা রিমুভ করার জন্য কোন ধরনের মলম ডাক্তারবাবু দেন কিনা। যদিও ডাক্তারবাবু দিয়ে দেয়, তো যদি না দিয়ে থাকে সেটা কিন্তু তুমি ডাক্তারবাবুকে একবার জিজ্ঞেস করতে পারো। সারাদিনে 2 বার ওই জায়গাটাকে ক্লিন করে অ্যান্টিবায়োটিক মলম বা অ্যান্টিবায়োটিক পাউডার যেটাই দিয়েছে সেটা তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো। স্টিচে যাতে কোনো রকম ভাবে জল না লাগে সেটাও কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি ডাক্তারবাবু তোমাকে বলে যে স্টিচে জল লাগাতে, তারপর থেকে তুমি লাগাতে পারো, কিন্তু তার আগে যেন এক ফোঁটাও জল না লাগে সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। স্নানের পর ওই জায়গাটা ভালো করে মুছে শুকনো করে নাও। তার জন্য তোমরা পরিষ্কার তুলো ব্যবহার করতে পারো বা পরিষ্কার কাপড় ব্যবহার করতে পারো। তো সেই কাপড় দিয়ে কিন্তু টেনে কখনো মোছার চেষ্টা করবে না, একদম হালকা করে একদম
একটু হালকা হালকা চাপ দিয়ে দিয়ে ওই জায়গাটা ভালো করে মুছে নেবে। মুছে নেওয়ার পরে ওই জায়গাতে তুমি বেটাডাইন লোশন দিয়ে ওই জায়গাটাকে ক্লিন করে নাও। ক্লিন করে নেওয়ার পরে ওখানে তুমি অ্যান্টিবায়োটিক যে মলম দিয়েছে ডাক্তারবাবু সেটা অ্যাপ্লাই করো। তো সারাদিনে 2বার কিন্তু অ্যাপ্লাই করো। যখন শুতে যাবে তখন তার আগে একবার অ্যাপ্লাই করো, আর স্নান করার পরে একবার অ্যাপ্লাই করো। এতে কিন্তু ইনফেকশনের সম্ভাবনাটা কম থাকে। এবার বলবো খাওয়া দাওয়ার কথা। প্রথমে বলবো যে যে ধরনের টক জাতীয় ফল সে সমস্ত খাবার অন্তত 15 দিন থেকে 1 মাস পর্যন্ত তোমাদের অ্যাভয়েড করতে হবে। বিশেষ করে কমলা লেবু, পাতি লেবু, মৌসুমি লেবু, বাতাবি লেবু, এই ধরনের যে লেবু বা আঙুর, এই ধরনের ফলগুলো কিন্তু প্রথম 15 দিন থেকে 1 মাস পর্যন্ত তোমাদের অ্যাভয়েড করতে হবে। আর চিনি অ্যাভয়েড করতে হবে, কারণ বেশি পরিমাণ চিনি খেলে কিন্তু এই যে ঘায়ের যে জায়গাটা সেটা শুকোতে সময় লাগতে পারে। তো প্রথমে 1 মাস কিন্তু চিনিটা অ্যাভয়েড করতে হবে। তার সাথে যেটা অ্যাভয়েড করতে হবে সেটা হচ্ছে যে সমস্ত বাইরের খাবার সেগুলো অ্যাভয়েড করতে হবে। বিভিন্ন ধরনের ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, যে ধরনের খাবারগুলো আছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। এছাড়া কোল্ড ড্রিঙ্কস বা প্যাকেট জাতীয় যে জুস আছে সেগুলো অ্যাভয়েড করতে হবে। আর তার সাথে অ্যাভয়েড করতে হবে খুব তেল ঝাল মশলাযুক্ত খাবার এই সময় অ্যাভয়েড করতে হবে, কারণ এই ধরনের খাবার খেলে কিন্তু পেটের সমস্যা হতে পারে, গ্যাসের সমস্যা হতে পারে। তাই এই ধরনের খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তো এই সময় যে সমস্ত খাবার খেতে হবে সেগুলো একদম সহজপাচ্য খেতে হবে আর পুষ্টিকর খাবার খেতে হবে। এই সময় কি কি খাবার খাওয়া উচিত তার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। সেখান থেকে তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাবে। তো এখানে আমি ছোট করে বলে রাখছি যে সারাদিনে আমাদের খাবারের মধ্যে কিন্তু প্রোটিন রাখতে হবে, আর ক্যালসিয়াম রাখতে হবে, আয়রন রাখতে হবে। এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে, তার সাথে ভিটামিন রাখতে হবে। তো আমাদের সারাদিনের খাবারের তালিকায় কিন্তু দুধ, ডিম, মাছ, মাংস, আর প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, এই ধরনের খাবারগুলো কিন্তু অবশ্যই রাখতে হবে। এতে এই ধরনের খাবারগুলো খেলে মাও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারবে, আর মায়ের যে ব্রেস্ট মিল্ক তৈরি হবে সেটাও খুব ভালো কোয়ালিটির দুধ তৈরি হবে, যেটা বেবির পুষ্টিতে খুব সহায়তা করবে। আর প্রচুর পরিমাণে জল এই সময় খেতে হবে। অন্তত সারাদিনে 3 থেকে 4 লিটার জল কিন্তু খেতেই হবে। জল আমাদের শরীরকে রিকভারি করতে খুব সাহায্য করে। আর এছাড়া কনস্টিপেশনের সমস্যা যাতে না হয় সেজন্যও কিন্তু জল প্রচুর পরিমাণে খেতে হবে। যদিও এই সময় বাড়ির লোকেরা বলে যে বেশি জল খেলে পেট ফুলে যাওয়ার সমস্যা হবে, তো এই ধরনের কথাবার্তা কিন্তু ভুল। বেশি জল খেলে কিন্তু ব্রেস্ট মিল্ক খুব ভালোভাবে হবে। আর যদি জল কম খাও সেক্ষেত্রে কিন্তু শরীরে অনেক রকম সমস্যা হতে পারে, যেমন ইউরিনারি ট্র্যাক্টে ইনফেকশন হতে পারে, আর এছাড়া ব্রেস্ট মিল্কও কমে যেতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জলটা প্রচুর পরিমাণে খেতে হবে যাতে আমাদের শরীরটা ভালো থাকে। আর খাবারের সাথে সাথে কিন্তু ওষুধগুলোও তোমরা নিয়ম করে খাবে। ডাক্তারবাবু যে আয়রন আর ক্যালসিয়ামের ওষুধ দিয়ে থাকে, তো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা প্রতিদিন নিয়ম করে খাবে। এবার বলবো হাঁটার কথা। প্রত্যেকদিন খাওয়ার পরে চেষ্টা করো 5 থেকে 10 মিনিট হাঁটার। হাঁটলে কি হবে, খাবারটা খুব ভালোভাবে হজম হবে। আর আমাদের শরীরে আমরা তো এই সময় তো আর এক্সারসাইজ করা যায় না বা কোনো কিছু করা যায় না, তো সেক্ষেত্রে আমাদের শরীরে সচল রাখার জন্য, ব্লাড সার্কুলেশন ভালো রাখার জন্য কিন্তু আমাদের এই সময় হাঁটা খুব প্রয়োজন। দেখবে ডেলিভারির পর ডাক্তারবাবুরা কিন্তু একটু একটু করে হাঁটতে বলে। এটাও বলে যে যত হাঁটবে তত শরীর তাড়াতাড়ি রিকভারি হয়। তো যদি তোমার হাঁটতে সমস্যা হয় সেক্ষেত্রে তুমি ডাক্তারবাবুর সাথে কথা বলে নিতে পারো যে তোমার শরীর কিরকম কন্ডিশনে আছে, সেই হিসাবে তোমাকে ডাক্তারবাবু বলে দেবে যে তোমার এই সময় হাঁটা উচিত কি উচিত না। তবে একটু হাঁটা শরীরের জন্য ভালো। এই সময় সিঁড়ি দিয়ে ওঠা নামা যতটা পারো অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি ওপর তলায় থাকো তাহলে বলবো যে গ্রাউন্ড ফ্লোরে তোমরা শিফট হয়ে যাও। এই সময় অন্তত প্রথম 2 মাস গ্রাউন্ড ফ্লোরে থাকার চেষ্টা করো। তো এই সময় যত সিঁড়িতে উঠবে তত কিন্তু তলপেটে চাপ পড়তে পারে, তো এখান থেকে কিন্তু স্টিচের ব্যথা বেড়ে যেতে পারে। এবার বলবো বসার কথা। যখনই বসবে তখন কিন্তু হঠাৎ করে বসে পড়বে না, আর খুব ধীরে ধীরে বসবে। যদি পারো কারোর সাপোর্ট নিতে পারো বা কোনো জায়গাকে ধরে তুমি আস্তে আস্তে করে বসতে পারো। খুব তাড়াতাড়ি বসার চেষ্টা করলে কি হবে, তলপেটে চাপ পড়তে পারে, তো সেক্ষেত্রে কিন্তু স্টিচের ব্যথা বেড়ে যেতে পারে। আর কখনো মেঝে বসবে না, একটু উঁচু জায়গার মধ্যে বসবে, যেমন বিছানা, উঁচু বিছানাতে বসতে পারো বা চেয়ারের মধ্যে বসতে পারো। নিচে যে টুল, ছোট যে টুলগুলো সেগুলোতে বা পিঁড়ি, এই ধরনের জায়গাতে কিন্তু বসবে না। মেঝেতে তো পুরোপুরি বসা বারণ, কারণ মেঝেতে বসতে গেলেই কিন্তু তলপেটে চাপ পড়বে। এছাড়া নিচের দিকে ঝুঁকে কোনো কিছু কাজ করার চেষ্টা করবে না এই সময়। ওঠার ক্ষেত্রেও তাই, যখনই উঠবে তখন কিন্তু খুব ধীরে ধীরে উঠতে হবে। এরকম চট করে যে উঠে যাব সেটা করো না, একদম ধীরে ধীরে কোনো কিছু ধরে সাপোর্ট নিয়ে আস্তে আস্তে করে ওঠার চেষ্টা করো।
যখন শোবে তখন কিন্তু পাশ ফিরে শোয়ার চেষ্টা করো, একদম সোজা হয়ে শোবে না, এতে কিন্তু স্টিচে টান ধরে। তো বাম পাশ ফিরে বা ডান পাশ ফিরে যে কোনো পাশ ফিরে তোমরা শুতে পারবে। আর শোয়াতে যদি একটু অসুবিধা হয় তোমরা বালিশের সাহায্য নিতে পারো। প্রেগনেন্সি টাইমে যেমন পেটকে সাপোর্ট রাখার জন্য আমরা বালিশ ইউজ করতাম, এক্ষেত্রেও তুমি বালিশ ইউজ করতে পারো, দুটো পায়ের মাঝখানে বালিশ রেখে দিতে পারো, এতে পেটটা অনেকটাই সাপোর্ট পাবে। এই সময় কিন্তু একদম স্ট্রেস ফ্রি থাকবে। এই সময় মায়েরা খুব দুশ্চিন্তা নিয়ে নেয়, অনেক রকম চিন্তা মায়েদের মধ্যে ঘোরে। এটা হওয়া একদম স্বাভাবিক, কারণ এই সময় আমাদের মায়েদের শরীরে অনেক হরমোনাল ইমব্যালেন্স হয়। তো সে কারণে মায়েদের এই সময় কোনো কিছু ভালো লাগে না। অনেক সময় এরকমও হয় যে মা এতটাই দুশ্চিন্তা বা ডিপ্রেশনের মধ্যে চলে যায় যে কোনো কোনো সময় এরকম হয় যে নিজেরও ক্ষতি করতে চায় বা কখনো বেবিরও ক্ষতি করতে পারে। তো এটা কিন্তু একদম তোমরা কেউ করার চেষ্টা করো না, বা বাড়ির লোককেও বলবো যে একটু সাবধান থেকো, মাকে কিন্তু একটু নজরে নজরে এই সময় রাখতে হবে। যদি কোনো কিছু ভালো না লাগে তুমি নিজের বন্ধুদের সাথে কথা বলতে পারো, বেবিকে নিয়ে হাসি খুশিতে থাকো, কিন্তু একদম স্ট্রেস কিন্তু এখন নেবে না। কারণ স্ট্রেস নেওয়াটা যেমন তোমার জন্য খারাপ, তেমন কিন্তু তোমার যে ব্রেস্ট মিল্ক তৈরি হচ্ছে তার জন্য খারাপ। কারণ মা যত টেনশন করবে তত কিন্তু ব্রেস্ট মিল্ক সাপ্লাইটা কমে যায়। তো সেক্ষেত্রে কিন্তু স্ট্রেসটা একেবারেই অ্যাভয়েড করা উচিত। এবার বলবো ঘুমের কথা। এই সময় বেবি হয়ে যাওয়ার পরে ঘুমের কথা তো একদম ভাবা যায় না, কিন্তু ঘুমটাও খুব প্রয়োজন আমাদের শরীরের রিকভারির জন্য। যখনই বেবি ঘুমাবে তখনই কিন্তু মাকেও ঘুমিয়ে নিতে হবে। ঘুমটাই কিন্তু আমাদের শরীরের রিকভারির জন্য খুব সাহায্য করে। তাই প্রতিদিন কিন্তু অবশ্যই যতটা সম্ভব ঘুমানোর চেষ্টা করো। এরপর বলবো ফিডিং এর কথা। ফিডিং যখনই করাবে তখন কিন্তু নিজে থেকে কখনো বেবির কাছে ঝুঁকে গিয়ে ফিডিং করাবে না, বেবিকে ওপরে তুলে ফিডিং করানোর চেষ্টা করো। তো সেক্ষেত্রে যদি সাপোর্টের প্রয়োজন হয় তোমরা বালিশ নিতে পারো, কোলের মধ্যে বালিশ রেখে তার উপরে বেবিকে শুইয়ে তারপর তোমরা ফিডিং করাবে। এতে সুবিধা হবে, কারণ বেবিকে ব্রেস্টের কাছে নিয়ে আসা সম্ভব হবে। কখনো কিন্তু ঝুঁকে ব্রেস্ট ফিডিং করাবে না, এতে তলপেটে চাপ পড়তে পারে। এই সময় মায়েদের খুব ব্যাক পেনের সমস্যা হয়। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে খুব ব্যাক পেন হচ্ছে, এভাবে বসা যাচ্ছে না, তো তোমরা পেছনে বালিশ দিয়ে একটু সাপোর্ট দিয়ে হেলান দিয়ে বসেও বেবিকে ব্রেস্ট ফিড করাতে পারো। আর সব সময় মায়েদের বসেও ফিডিং করানো সম্ভব হয় না, যে শুয়ে আছে হঠাৎ করে আবার উঠে বসে আবার বেবিকে ফিডিং করাতে হবে, সেক্ষেত্রে একটু খুব সমস্যা হয় যেহেতু পেটে ব্যথা থাকে। তো সে কারণে বলবো যে বেবিকে তোমরা শুয়েও ফিডিং করাতে পারো, কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যে ফিডিং কালীন যেন বেবির নাক কোনো রকমে ব্রেস্টের চাপ পড়ে বন্ধ না হয়ে যায়। আর যখনই শোয়া অবস্থায় ফিডিং করাবে তখন কিন্তু অবশ্যই যেন তুমি জেগে থাকো, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু ফিডিং করাবে না। সেক্ষেত্রে কিন্তু এরকম হতে পারে তুমি ঘুমিয়ে আছো আর বেবির নাক বন্ধ হয়ে গেল ব্রেস্টের চাপ লেগে, তো এটা কিন্তু বড়সড় বিপদ হতে পারে। এমনিতে কিন্তু শুয়ে শুয়ে ফিডিং করানো উচিত না, এতে কিন্তু বেবিদের গ্যাসের সমস্যা বেড়ে যায়। তো প্রথমের দিকে যেহেতু মা খুব অসুস্থ থাকে সেই সময় তুমি শুয়ে শুয়ে ফিডিং করাতে পারো, কিন্তু যখনই তুমি একটু রিকভারি হয়ে যাচ্ছ তখন বলবো যে যতবারই ফিডিং করাবে ততবারই কিন্তু বসে ফিডিং করানোর চেষ্টা করো। এরপর বলবো পটির কথা। এই সময় শক্ত পটি যাতে না হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল রাখো। তো শক্ত পটি যাতে না হয় সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হবে, এছাড়া ফাইবারযুক্ত খাবার খেতে হবে। তো ফাইবারযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রচুর পরিমাণে শাকসবজি, ফল, এই ধরনের খাবারে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। তো সেই ধরনের খাবারগুলো এই সময় কিন্তু প্রচুর খেতে হবে। আর তার সাথে যদি ডাক্তারবাবু তোমাকে কোনো সিরাপ দিয়ে থাকে যে পটি নরম করার জন্য, তো সেই সিরাপটা কিন্তু অবশ্যই নিয়ম করে তোমরা খাবে। কোনোভাবে কিন্তু কষা পায়খানা যাতে না হয় সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। কষা পায়খানা হলে কিন্তু স্টিচের উপর চাপ পড়তে পারে। আর বলবো যে কোমোড ইউজ করার চেষ্টা করো। ইন্ডিয়ান টয়লেট যেটা হয় সেটা হচ্ছে নিচে বসে পটি করতে হয়। তো সেক্ষেত্রে বলবো যে কোমোড ইউজ করলে কি হয় যে আমাদের পেটের উপর চাপ পড়ে না, আর নিচে বসলে পেটের উপর চাপ পড়ে, তো সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে। যদিও সবার বাড়িতে কোমর থাকে না, তো সেক্ষেত্রে বলবো যে এরকম অনেক চেয়ার বেরিয়েছে যেগুলো ওই ইন্ডিয়ান টয়লেটের ওপরেই বসানো যায়, এগুলো অনলাইনেই পাওয়া যায়, তো সেগুলো তোমরা ইউজ করতে পারো। এবার বলবো মায়েদের যাতে এই সময় ঠান্ডা না লাগে সেটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে, কারণ এই সময় যদি ঠান্ডা লাগে তো হাঁচি কাশি হবে, আর হাঁচি কাশি হলে কিন্তু স্টিচের ওপর চাপ পড়বে। তো সেই জন্য কিন্তু মায়েরা চেষ্টা করো যে খুব অল্প সময়ের মধ্যে স্নান করে নেওয়ার বা জল কম খাটার। আর যদি পারো তো উষ্ণ গরম জল দিয়ে স্নান করার চেষ্টা করো এই সময়, কারণ অনেক সময় ঠান্ডা জলে মায়েদের ঠান্ডা লেগে যেতে পারে।
তো যখনই স্নান করবে তোমরা উষ্ণ জল দিয়ে স্নান করতে পারো। আর এর সাথে তোমাদের যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে জোরে একদম কথা বলা যাবে না, খুব জোরে জোরে কথা বলা যাবে না, সেক্ষেত্রেও তলপাটি চাপ পড়তে পারে। আর খুব জোরে জোরে হাসাও যাবে না, সেক্ষেত্রেও কিন্তু স্টিচের উপর চাপ পড়তে পারে। এবার বলবো কোন কোন কাজকর্ম 3 মাস পর্যন্ত করা যাবে না আর কোন কোন কাজকর্ম 6 মাস পর্যন্ত করা যাবে না। প্রথম 3 মাস বাড়ির যে সমস্ত কাজকর্ম থাকে, যেমন ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, এই ধরনের কাজ কিন্তু করা যাবে না। তার সাথে কোনো ধরনের ভারী জিনিস তোলা বা কোনো জিনিসকে চাপ দেওয়া বা কোনো জিনিসকে ঠেলা, এই ধরনের কাজ একদমই করা যাবে না। শুধুমাত্র তুমি তোমার বেবির ওজনটাই তুলতে পারবে, আর কোনো ধরনের কোনো ভারী জিনিস কিন্তু তুলবে না, অন্তত প্রথম 3 মাস। 3 মাস পর নর্মাল বাড়ির যে সমস্ত কাজকর্ম সেগুলো সবকিছুই করা যাবে, শুধু কোনো ভারী বালতি তোলা যাবে না বা কোনো ভারী জিনিসকে তোলা যাবে না, কোনো ভারী জিনিসের উপর চাপ দেওয়া যাবে না। 3 মাস পর মায়েরা অনেক ফিট মনে করে নিজেকে, তো সেক্ষেত্রে মায়েরা মনে করতে পারে যে এটা কোনো ভারী নয়, এটা আমি তুলে নিতে পারবো, কিন্তু এটা করা উচিত নয়। কারণ ওই যে জিনিসটা তুমি তুলবে তখন বুঝতে পারবে না, কিন্তু পরে তোমার স্টিচের জায়গাটায় ব্যথা অনুভব হতে পারে। তো সেই জন্য 6 মাস পর্যন্ত কোনো ধরনের ভারী জিনিস কিন্তু একদমই তুলবে না। এরপর বলবো ব্যায়াম কবে থেকে করতে পারবে। প্রথমত প্রথম 3 মাস কোনো ধরনের ব্যায়াম না করাই ভালো, কারণ এই সময় ব্যায়াম করার সময় কিন্তু আমাদের তলপেটের উপর চাপ পড়তে পারে। তো সে কারণে ওই সময় ব্যায়ামটা না করাই ভালো। তুমি হাঁটতে পারো, হাঁটাটা কিন্তু আমাদের শরীরে একটা ব্যায়াম, হাঁটলেই আমাদের শরীরে রক্ত চলাচল ভালো হবে। তো তোমরা হাঁটতে পারবে, কিন্তু 3 মাসের ভিতরে অন্য কোনো রকম এক্সারসাইজ করতে পারবে না। যখনই 3 মাস কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে তোমরা হালকা এক্সারসাইজ শুরু করতে পারবে, কিন্তু পেটের উপর চাপ না পড়ে সেরকম কোনো এক্সারসাইজ কিন্তু করা যাবে না। 6 মাস যখন কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে তোমরা যেগুলো ভারী আসন, যেমন চক্রাসন, হলাসন, এই ধরনের আসনগুলো তোমরা করতে পারবে বা পেটের উপর চাপ দিয়ে এক্সারসাইজ করতে পারবে। তবে এক্ষেত্রে বলবো যে 6 মাস পরও তোমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। যদি আরেকটু সময় দিতে পারো তাহলে বলবো যে 1 বছর পর থেকে যে পেটের উপর যে চাপ দিয়ে যে ব্যায়ামগুলো সেগুলো 1 বছর পর থেকে করা সব থেকে বেটার হবে। কারণ অনেকের ক্ষেত্রে 1 বছরও লেগে যায় ওই জায়গাটা হিলিং হতে। তো সে কারণে কিন্তু হালকা এক্সারসাইজগুলো করতে পারবে, কিন্তু ভারী যে সমস্ত এক্সারসাইজগুলো খুব পেটের উপর চাপ পড়ে এই ধরনের এক্সারসাইজগুলো 1 বছর পর থেকে করা স্টার্ট করবে। এবার বলবো ইন্টারকোর্স বা স্বামী স্ত্রী সম্পর্ক কবে থেকে শুরু করা যাবে সি সেকশনের পর। সি সেকশন আর নর্মালের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রেই ডাক্তারবাবুরা বলে থাকে যে 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর থেকে ইন্টারকোর্স করা যাবে। তো আমি এক্ষেত্রে বলবো যে সি সেকশনের ক্ষেত্রে যেহেতু একটা স্টিচ থাকে, তো সেক্ষেত্রে বলবো যে যতটা পারবে ওই এরিয়াটাকে রেস্ট দেওয়ার চেষ্টা করো। তো সেক্ষেত্রে বলবো যে তোমরা চেষ্টা করো আর একটু সময় দেওয়ার, মানে 3 মাস পর থেকে স্টার্টিং করলে আমার মনে হয় সব থেকে ভালো হবে। এবার বলবো কোন কোন জরুরি পরিস্থিতি এলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবে। যদি স্টিচের জায়গাটা ফুলে গিয়ে লাল হয়ে যায় বা স্টিচের জায়গা থেকে কোনো ধরনের ডিসচার্জ শুরু হয়, সেটা একদম জলের মতো ডিসচার্জ হোক বা পুজের মতো ডিসচার্জ হোক বা ব্লাড ডিসচার্জ হোক, সেরকম যদি কোনো রকম ডিসচার্জ দেখতে পাও তো সেটা কিন্তু অবশ্যই তোমাদের ডাক্তারকে বলতে হবে। এছাড়া ব্লিডিং এর পরিমাণ যদি প্রচুর পরিমাণে বেড়ে যায়, অর্থাৎ যখন ব্লিডিং হয় তখন কিন্তু প্রথমের দিকে বেশি থাকে, তারপর আস্তে আস্তে করে কমতে থাকে, কিন্তু যদি দেখো যে ব্লিডিং এর পরিমাণ কমছেই না, কন্টিনিউ ভাবে ব্লিডিং হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে 1 ঘন্টার মধ্যে একটা পেট কমপ্লিট হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারকে বলতে হবে। আর ব্লিডিং হওয়ার সাথে সাথে যদি কোনো দুর্গন্ধ বেরোয় তো সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারকে বলতে হবে। আর স্টিচ থেকেও যদি কোনো রকম দুর্গন্ধ বেরোয় সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই ডাক্তারবাবুকে জানাতে হবে। এছাড়া যদি মায়ের শরীর খুব দুর্বল হয়ে যায়, অর্থাৎ নর্মালি খাওয়া দাওয়া করলে মায়েদের শরীর আস্তে আস্তে করে রিকভারি হয়, মায়েরা অনেক ফিট হয়ে যায়, কিন্তু যদি মায়ের শরীর খুব উইক লাগে, মা বেবিকে ফিডিং করাতে পারছে না বা নর্মাল নিজের কাজগুলোই করতে পারছে না, খুবই উইক হয়ে পড়ছে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ডাক্তারকে বলতে হবে। আর তার সাথে সাথে যদি মায়ের মাথা ঘোরায়, এরকম যদি কোনো সমস্যা হয়, মায়ের যদি জ্বর আসে বা মায়ের যদি ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন এর ধরনের যদি কিছু হয় এই সময়, তাহলে কিন্তু অবশ্যই সাথে সাথে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু অবশ্যই খেয়াল রেখো, নিজের সঠিকভাবে যত্ন নাও, পুষ্টিকর খাবার খাও, জল প্রচুর পরিমাণে খাও আর ওষুধগুলো ঠিকঠাক করে নাও, দেখবে তাড়াতাড়ি তুমি সুস্থ হয়ে যাবে। আর বেবিরও খুব কেয়ার নাও আর বেবির সাথে হাসি খুশিতে থাকো আর এনজয় করো তোমাদের এই মাতৃত্বকালীন সময়। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর এই ধরনের আরো হেল্পফুল ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমাদের পাশে থাকো। ধন্যবাদ।